দেশের বিভিন্ন জায়গায় 5.4 মাত্রার ভূমিকম্প, কেন্দ্রস্থল সাতক্ষীরার আশাশুনি। ফেব্রুয়ারিতে দেশে 10 বার ভূমিকম্প, সতর্ক সংকেত মনে করছেন বিশেষজ্ঞরা। মাধবদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নুরা গাজীপুর থেকে গ্রেফতার, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় এমপির। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে 10 মার্চ বগুড়া যাবেন প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো দাবি স্থানীয় সরকার মন্ত্রীর। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীদের। কিছু মন্ত্রীর কাঁচা কথাবার্তা অস্থিরতা তৈরি করছে জামাত আমিরের মন্তব্য। একটি দল সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের রায়কে উপেক্ষা করেছে, অভিযোগ নায়েবে আমিরের। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, 274 তালেবান সদস্য নিহত, অর্ধ শতাধিক পাকিস্তানি সেনা হত্যার পাশাপাশি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাবুলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল রাজধানী থেকে 188 কিলোমিটার দূরে সাতক্ষীরার আশাশুনিতে। জায়গাটি খুলনা জেলা শহর থেকে 26 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে 18 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার। ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ফেব্রুয়ারি মাসে বিভিন্ন মাত্রায় মোট 10টি ভূকম্পে কেঁপে উঠেছে দেশ। ঘন ঘন এই ভূকম্পন ভূগর্ভস্থ শক্তিশালী টেকটোনিক প্লেটের সক্রিয়তার বিষয়ে আগাম বার্তা দিচ্ছে, যা একটি সতর্ক সংকেত। বিল্ডিং কোড মানার পাশাপাশি ও পুরনো ভবনগুলোর রেট্রোফিটিং করার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলেন, বড় বিপর্যয়ের আগে আগাম সতর্ক ও জনসচেতনতা থাকা জরুরি। মোবাশ্বের আহমদের রিপোর্ট। 2025 সালের 21 নভেম্বর নরসিংদীতে 5.7 মাত্রার ভূকম্প পরবর্তী সময়ে দেশে ছোট ছোট মৃদু ভূকম্প বেড়েছে। চলতি মাসে দেশের বিভিন্ন জায়গায় ছোট ও মাঝারি ধরনের মোট 10টি কম্পন অনুভূত হয়েছে। শুক্রবারও 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকাসহ সারা দেশে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা মৃদু ও মাঝারি হলেও থেকে থেকে ছোট ছোট বা ঘন ঘন ভূকম্পন বড় কোনো বিপদের আশঙ্কা নাকি ভূগর্ভস্থ শক্তির নির্গমন তা নিয়ে দ্বিমত থাকলেও বিশেষজ্ঞদের মতে ঘন ঘন ভূকম্পন মূলত একটি সতর্ক সংকেত। আমাদের পূর্ব দিকে একটা বরফ ফাটল বা যেটাকে আমরা ফলটাইন বলি, আরেকটা বড় যেটাকে আমরা বলি উত্তর দিকে, যেটা এখন এই যে প্লেট বাউন্ডারি, এই যে দুটা প্লেট বাউন্ডারি, একটা হচ্ছে পূর্ব দিকে, একটা হচ্ছে উত্তর দিকে, দুইটা কিন্তু ভয়ানক। তো এমন অনেক জায়গা আছে বাংলাদেশের ভিতরে যে জায়গায় হয়তো 500 বছর আগে ভূমিকম্প হয়েছে, 300 বছর আগে। ওই সোর্সগুলো আমরা এখনো আইডেন্টিফাই করতে পারি, কিন্তু এখানে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পটা আগামী যে কোনো দিন হতে পারে। হ্যাঁ, এটা 50 বছর পরে হতে, 100 বছর আবার এই ইমিডিয়েটলি হতে পারে, এটা আমরা জানি না। নরসিংদী আর্থকুয়েক আমাদের কিন্তু একটা অ্যালার্মিং। বাংলাদেশের ভূগর্ভে ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মার 3টি বিশাল টেকটোনিক প্লেটের সংযোগস্থল থাকায় প্লেটগুলোর নড়াচড়া ও সংঘর্ষে প্রচুর শক্তি জমা হয়ে আছে, যা বড় বিপর্যয় ঘটাতে পারে। তাই বিপর্যয়ের আগে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে আগামীতে বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। কী ধরনের সবচেয়ে বড় কম্পন আগামী 100 বছরে কী হতে পারে, 500 বছরের সবচেয়ে বড় কম্পনটা কী হতে, এইটা ধরে আমরা বলি যে এই কম্পনটা ধরে যদি আমি বিল্ডিং ডিজাইন করি তাহলে আমার বিল্ডিং সেফ থাকে। যে আজকে একটা ভূমিকম্প হইলে ইন্ডিয়ার থেকে যে অনেক ভেহিকেল চলে আসতে পারে বা লোকজন চলে আসতে পারে, তারা কীভাবে উদ্ধার করবে? উদ্ধার প্রক্রিয়া কিন্তু আমাদের নাই। উদ্ধার প্রক্রিয়া যেটা আছে একেবারেই অপ্রতুল। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে করণীয় বিষয়ে জনমনে ব্যাপক সচেতনতা বৃদ্ধি, উদ্ধার সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবল সবসময় প্রস্তুত করার পরামর্শ এই বিশেষজ্ঞদের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণের পর বাবার সামনে থেকে মেয়ে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি নুরাকে গাজীপুর থেকে এবং কিশোরগঞ্জ থেকে আরেক আসামি হযরত আলীকে গ্রেফতার করা হয়েছে, জানিয়েছেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। এই ঘটনায় মাধবদী বিএনপির সহসভাপতি আহমদ আলী মেম্বারকে দল থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষণের শিকার কিশোরী আমেনাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতকরা। বৃহস্পতিবার একটি ফসলি জমির পাশ থেকে উদ্ধার করা হয় তার লাশ।
স্থানীয়রা জানায় সপ্তাহ দুয়েক আগে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে মোট 6 জন আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। অভিযোগ উঠেছে অপরাধীর সাথে রফাদফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন স্থানীয় ইউপি মেম্বার। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করেন। 3 রাস্তার মোড়ের তনে নুরার বন্ধু বান্ধব লইয়া নুরা আমার জামাইরা আটক করিয়া পিস মুড়ায় ধরিয়া ছুরি ঠেকাইয়া আমার জিপুত জিয়ারে আমার জামাই রাতে তো ছিনে নিয়ে গেছে। আল্লাহকে যারা এই কাজ করছে যারা করে নাই যে ইয়ে করছে নাকি সবাই যারা ঘুষকেছে ফাঁসি চাই আমরা সব ফাঁসি। সৈয়দ মিলের সামনে থেকে 5 জন লোকে মুখ ঠাসামা ধরে সৈয়দ মিলের পিছিয়ে নেওয়া যায় জাফের নিচে 5 জন লোকে মিলে দর্শন করে। এই অন্যায়কারী রেজায় দৌড়া দিতারে বা দরতারে হার কোটিং বিচারু। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে নুরা সহ 9 জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন। এরপর সকাল অবধি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করে বলেন, মূল অভিযুক্ত নুরা সহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজকে আমরা পিও ভিজিটে গিয়েছিলাম। পিও ভিজিটে যাওয়ার পরে সেখানেও পরিবারের তার বাবা মার সাথে কথা হয়েছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বিস্তারিত বলেছে। গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যায় জড়িত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বৃহস্পতিবার রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই দাবি জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিহত আমিনার পরিবারের জন্য ন্যায় বিচারের নিশ্চয়তাও চান তিনি। এদিকে শুক্রবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ভুক্তভোগী কিশোরী স্বজনদের সাথে সাক্ষাৎ করেন, প্রতিশ্রুতি দেন সঠিক বিচার নিশ্চিত করার। নরসিংদী জেলা প্রশাসক এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দ্রুত মামলার তদন্ত শেষ করে দোষীকে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বানও জানান তিনি। আসামিদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্ত করে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা করুন। আমরা জানি যে বলার পরে তারা যে উত্তর দিলেন আর কি, সেটা বললেন যে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যে মূল আসামি নুরা এখনো তাকে নাকি গ্রেপ্তার করতে পারেনি। আমি বলছি 48 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এইটা যেই দলের হোক, যেই মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা এই যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে বগুড়ার 14টি উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে শিবগঞ্জের মহাস্থানগড় শাহ সুলতান বলখির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রমে এরই মধ্যে প্রমাণিত হচ্ছে দেশের সব জনবান্ধব হবে। সব মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত করে জনবান্ধব সরকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে তারেক রহমান বগুড়ায় যাচ্ছেন বলেও এ সময় জানান মীর শাহে আলম। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ডের খবর আপনারা পেয়েছেন, যেটি পাইলট প্রোগ্রাম হিসাবে 14টি উপজেলায় আমরা শুরু করতে যাচ্ছি ঈদের আগেই, এবং মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু ঠিক থাকলে আগামী 10ই মার্চ বগুড়াতে উনি এটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইনশাল্লাহ। বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারেক রহমান। সকলকে সঙ্গে নিয়ে জাতি গঠনে এগিয়ে যাবে বিএনপি, বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফিজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে নতুন সরকার কাজ শুরু করেছে বলে জানান মির্জা ফখরুল। বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা। নির্বাচন চলার সময় হবে, আমরা আগে বলেছি গণতন্ত্রকে তার পাকিস্তানের আর কয়দিন হয়েছে, 17 তারিখে আমরা এখন তো আমরা অনেক বেটার।
সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রীরা। এ ব্যাপারে দলের নেতাকর্মীদের সতর্ক করেন তারা। কথা বলেন অর্থনৈতিক ও স্বাস্থ্য খাতের পরিবর্তনে সরকারের চেষ্টা নিয়েও। দেশের বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন কর্মসূচির খবর নিয়ে সিরাজুম মুনির শুভর ডেস্ক রিপোর্ট। দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা উত্তরণে ট্যাক্স এবং দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে বলেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের বানৌজা উল্কা মেরিন ড্রাইভের পাশে হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এই কথা বলেন। স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সহজ করতে ডাক্তারদের শূন্য পদগুলো দ্রুত পূরণের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। প্রয়োজনে ডাক্তারদের পছন্দের জায়গায় পোস্টিংও দেওয়া হবে। নরসিংদীর মনোহরদীতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। কি ধরনের সততার সাথে ভূমি সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহীতে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। জনকল্যাণে ভূমি বিষয়ক কিছু আইন সংশোধনের আশ্বাসও দেন। ফসল সুরক্ষায় বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে সরকার পাহারাদারের ভূমিকা পালন করবে বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জানান বাঁধ নির্মাণে অনিয়ম বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। পার্বত্য অঞ্চলের সবার কাছে উন্নয়নের সুফল পৌঁছানোর আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। রাঙামাটি সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মন্ত্রী একথা বলেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন প্রশাসনের কর্মকর্তারা। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লা। জামালপুরে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। বলেন, প্রতিটি জায়গা দুর্নীতিতে ছেয়ে গেছে, এসব বন্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস করলে কাউকে ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। ভৈরবে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। বলেন, সমাজ থেকে মাদক ছিনতাই সহ সব অপরাধ নির্মূল করে আইন শৃঙ্খলার উন্নতি করা হবে। দেশে আর চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির সুযোগ নেই মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। জয়পুরহাটের কালাইয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় তিনি একথা জানান। দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বানও জানান তিনি। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। অনুমতি ছাড়া কোনো শিক্ষক অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সরকারি বিধিমালা লঙ্ঘন করে কেউ যদি অন্য পেশায় সম্পৃক্ত হন তবে তা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে। শিক্ষকতার বাইরে অন্য পেশা পারমিশন নিতে হয়, এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে। শুনেন, আপনারা হলেন জাতির দর্পণ, আপনারা সবকিছু দেখার চেষ্টা করেন এবং আপনারা যদি সিনসিয়ারলি অনেস্টলি রিপোর্টিং করতে থাকেন, আমরা সেই রিপোর্টিং গুলি দেখে দেখে ব্যবস্থা নেব। সরকার দলীয় নেতা ও কিছু মন্ত্রীদের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সিলেটে জুমার নামাজের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। দেশে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, অপরাধ দমনে কঠোর অবস্থান না নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। কোনো অপরাধীর পাশে সরকার দলের কেউ দাঁড়ালে অপরাধ নির্মূল করা যাবে না বলেও সতর্ক করেন শফিকুর রহমান। রাষ্ট্রপতির অভিশংসন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় ফোরামে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। সরকার ভালো কাজ করলে সহযোগিতা করার আশ্বাস দেন সংসদের বিরোধী দলীয় নেতা। এবং এর জন্য ইতিমধ্যে সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায়ে থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন কাণ্ড কারখানা চলতে থাকলে এই দেশ ভালোর দিকে যাবে কিভাবে? দায়িত্ব মূলত সরকারকেই নিতে হবে।
এদিকে অভ্যুত্থানে পতিত দলকে পুনর্বাসনের চেষ্টা ২৪-এর আন্দোলনের সঙ্গে একটি দলের বেইমানি হিসেবে উল্লেখ করেছেন জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের মতামতকে উপেক্ষা করেছে বলে অভিযোগ করেন তারা। শুক্রবার রাজধানীর রমনায় দ্য ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামাতের এই নেতা। সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্রকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে উল্লেখ করে দেশ সঠিকভাবে পরিচালনায় বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেবার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি দেন, বর্তমান বিরোধী দলকে গৃহপালিত বিরোধী দল মনে করলে ভুল করবে সরকার। আমরা যখন গেলাম আমরা দুটাই শপথ নিয়েছি, জাতীয় সংসদের নিলাম, গণভোটের নিলাম। তো যারা নিল না তারা তো জনগণের ভোটের কোনো মূল্য দিল বলে মনে হয় না, জনমতের কোনো মূল্য তারা দিচ্ছে বলে মনে হচ্ছে না। এটা যদি হয় তাহলে তো মনে হবে যে তারা গণবিরোধী সরকারের দিকে যাত্রা শুরু করেছে বলে মনে হচ্ছে। আগামীতে হার জিত যাই হোক, এনসিপি সকল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুর্নীতি দমন কমিশনে ভিত্তিহীন ইস্যুতে মব তৈরি করে অভিযোগ তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। রাজধানীর শ্যামপুরে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ আরও বলেন, বাংলাদেশে জার্সি পরে জুলাই গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন সাকিব আল হাসান। এ কারণেই তাকে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা আরও বলেন, তার বিরুদ্ধে আর্থিক কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ দিতে পারলে যে কোনো বিচার তিনি মাথা পেতে গ্রহণ করবেন। তবে সাকিব আল হাসানকে বাদ দেওয়ার সাথে দুর্নীতির কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। আমার জানার মতে মামলা না, দুদকে কিছু অভিযোগ গেছে। আজকে আমিও সংবাদ মাধ্যমে দেখলাম যে দুদকে কোনো একজন ক্রিকেট প্লেয়ারের ভক্তরা গিয়ে মব তৈরি করে সেখানে অভিযোগ দিচ্ছেন। এখন আমারও একটা অভিযোগ আছে যে মানে তখন আমি সরকারের দায়িত্বে থাকাকালীন জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এবং শেখ হাসিনাকে এন্ডোর্স করার কারণে বলেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার তার নেই। এখন সেটা যদি দুর্নীতি হয়, কাউকে যদি খেলতে না দেওয়া দুর্নীতি হয়, তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক, আমার কোনো সমস্যা নেই। এখন আমাদের আসলে খুবই হাস্যকর হয়ে যাচ্ছে বিষয়গুলো। সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার কারণে তার ভক্তরা গিয়ে ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করলো এবং গতকালকে সারাদিন সেটা নিয়ে সব মোটামুটি মিডিয়ায় এক ধরনের মিডিয়া ট্রায়াল চললো। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ পৌঁছে দিতে সাংবাদিক সহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সকালে বরিশাল সার্কিট হাউসে এক সভা শেষে এসব কথা বলেন জহির উদ্দিন স্বপন। গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আওতায় আনার গুরুত্ব তুলে ধরেন। বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকোসিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সাথে যুক্ত হতে হবে। তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের যে প্রসার হয়েছে এর সাথে যেভাবে খাপ খাওয়ানো দরকার তা এতদিনে হয়ে ওঠেনি বলে মন্তব্য করেন তিনি। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। কদমতলা যুব সমাজ আয়োজিত দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এছাড়া ইফতার মাহফিলে স্থানীয় ও কদমতলা যুব সমাজের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। এর আগে নিজ নির্বাচনী এলাকা মান্দায় অবস্থিত শাপলা সিটিতে খাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, ঢাকার জলাবদ্ধতা নিরসনে খালগুলো খনন করে দ্রুতই পানি প্রবাহ নিশ্চিত করা হবে। অবৈধ দখলদারদের সতর্ক করে দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান হাবিবুর রশিদ। 4টি ধাপে পরিকল্পনা বাস্তবায়ন হবে। পুরোপুরি পরিকল্পনা বাস্তবায়ন 2028 সাল লাগবে। ইতিমধ্যে খালগুলি খনন কাজ কিন্তু শুরু হয়েছে। অবৈধ দখলদারদের তো আমরা কোনোভাবেই তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না।
কেউ যদি আশ্রয় প্রশ্রয় দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর সড়ক, ফুটপাত, মোড়ে মোড়েও জমেছে ইফতারের অস্থায়ী বাজার। তা বিকেল গড়ালেই ব্যস্ত শহরের চেহারা পাল্টে দেয়। বড় কড়াইয়ে তেল চুপচুপে বেগুনি, পেঁয়াজু আর আলুর চপ ভাজার শব্দ, পাশে ছোলা, জিলাপি, খেজুর আর ফলের সারি সারি দোকান। বড় বড় রেস্টুরেন্টগুলোর সামনে তো ইফতারের নানা পদের পসরা সাজানো থাকে। অফিস পাড়া থেকে আবাসিক এলাকা, প্রায় সবখানেই এমন দৃশ্য। আসমা আক্তার রূপুরের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ব্যস্ত এলাকা ধানমন্ডির জিগাতলা অংশে, বিশেষ করে ৭ মসজিদ রোড ঘিরে প্রতিদিন বিকাল গড়ানোর আগ থেকেই বসে ইফতার বাজার। রমজানের আমেজ পথ জুড়ে ছড়িয়ে পড়ে ছোলা, বেগুনি, পেঁয়াজু আর কাবাবের ঘ্রাণ। ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে পুরো এলাকা। জিগাতলার ৭ মসজিদ রোডের ইফতার বাজার এখন শুধু কেনা বেচার জায়গা নয়, এটি রমজানের এক সামাজিক মিলন মেলা। পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের জন্য পছন্দের ইফতার কিনতে এখানে প্রতিদিনই জমছে ভিড়। কোয়ালিটি ভালো, আমরা সবসময় নিই ওখান থেকে, ওদের সব আইটেমই ভালো। আমরা মোটামুটি 2-1 দিন পর পরই নিই। আমি একটা মুরগি কিনছি, গোটা মুরগি, আর 4টা চিকেন রোল আর একটা ফালুদা। তার বাসায় করি, মাঝে মাঝে বাইরেও আসতে হয় জিলাপিটার জন্য, তারপরে একটু বাচ্চাদের জন্য কিছু একটা আইটেম নিতে, যেমন আজকে শর্মা নিলাম বাচ্চাদের জন্য। আজকে একটু শপিং করতে আসছিলাম, এই জন্য আজকেই কিনতেছি। কেমন দাম? দাম তো রিজনেবলই মনে হচ্ছে। পুডিং কিনলাম। বেচা বিক্রি বেশি হওয়ায় খুশি বিক্রেতারা। চাহিদা বেশি কাবাব আর হালিমের। চিকেন চাপ আছে, সাসলিক কাবাব আছে, সব ধরনের, হারিয়ালি, রেশমি, শিক, বড়ি কাবাব, গরু মাংস লালটা আছে, কালো আছে, মুরগির প্যাকেজ আছে। তো রেটও তেমন বেশি না, সিম্পল, মোটামুটি সব ধরনের শ্রেণীর মানুষই নিতে পারবে। পুরো রমজানে এসব দোকানে রোজাদারদের পদচারণা থাকবে এমন আশা দোকানীদের। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে বিএনপি উদার বলেছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল প্রেস ক্লাবে নতুন কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন। প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান খান আয়োজনে সভাপতিত্ব করেন। তারেক রহমান দেশে ফিরে যে মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনার কথা বলেছিলেন, তার বাস্তব প্রতিফলন এখন দেখা যাচ্ছে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগরে এক ইফতার মাহফিলে তিনি একথা বলেন। রমজান উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগরী সমিতি বা ঢাকা সমিতি। ঢাকার আদি বাসিন্দাদের এই সংগঠন প্রায় 2000 পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে। নয়াবাজারে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজন হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল। রাজধানীর লালবাগে নাগরিক সম্পৃক্ততার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা আয়োজন হয়েছে। প্রধান অতিথি ছিলেন সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। সাভার পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সরকারি কলেজ মাঠের আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভায় পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও জমিয়াতে ওলামার নেতারা উপস্থিত ছিলেন। নরসিংদীতে ফ্রেন্ডস সার্কেলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, ছিলেন ড্যাবের সহসভাপতি মবিন, সাধারণ সম্পাদক নুরুল্লাহ আল মাসুদ সহ ফ্রেন্ডস সার্কেলের সভাপতি ফয়সাল মুন্না। রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হয়েছে তারা উদ্যোক্তা মেলা। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে মেলা। নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রসারে ও এসব পণ্যের বাজার সৃষ্টিতে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে চতুর্থবারের মতো 3 দিনব্যাপী এই মেলার আয়োজন হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন
মেহেরিয়ার এম হাসান, ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর লীলা রশিদ এবং আনিতা গাজী রহমান ছাড়াও ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ SME ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ফুটবলের উন্নয়নে কোচ তৈরির উদ্যোগ নেওয়ার জন্য সোনালী অতীত ক্লাবের প্রতি আহ্বান রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। আর নতুন শিক্ষা ব্যবস্থায় ক্রীড়া শিক্ষক হিসেবে সাবেক খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে, সরকারি চাকরির বয়স থাকলে সে সুযোগও দেওয়া হবে বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোনালী অতীত ক্লাবের ইফতারে এসব কথা বলেন তারা। মানিক মাহমুদের রিপোর্ট। সোনালী অতীত ক্লাবে সাবেক ফুটবলারদের মিলন মেলা। দেশ বরেণ্য কৃতি ফুটবলাররা একসাথে হয়েছেন পবিত্র রমজানে ইফতার মাহফিলে যোগ দেওয়ার জন্য। অনুষ্ঠানে মধ্যমণি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংগঠনের প্রতিষ্ঠাতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, সতীর্থ প্রতাপ শঙ্কর হাজরা সহ সাবেক ফুটবলারদের সাথে খেলোয়াড়ি জীবনের মধুর স্মৃতিচারণ করেন 60 দশকের এই কৃতি ফুটবলার। বলেন, সময়ের সাথে বর্তমান ফুটবলের অবস্থা আশানুরূপ নয়। মান অনেক নিম্নগামী। ফুটবল এখনো জনপ্রিয় খেলা, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। সোনালী অতীত ক্লাব আশা করি এই খেলার মান উন্নয়নে ভূমিকা রাখবে। যারা সিনিয়র খেলোয়াড় আছে, যারা কোচ আছে, তরুণদেরকে একটা কোচিংয়ে এখন এই অল্প বয়সে যদি একজন কোচ থাকে তাদের খেলাধুলার বেসিক যেসব ভুল ভ্রান্তি থাকে ওগুলো দূর করতে পারে। তো খেলা ছাড়া পরে খেলাকে সার্ভ করতে হলে কোচ হিসাবে স্কুলে কিশোরদেরকে ট্রেনিং দিয়ে এটা একটা কাজ আপনারা করতে পারেন, তাতে জাতি উপকৃত হবে, খেলাও উপকৃত হবে। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, হতাশাগ্রস্ত সাবেক খেলোয়াড়দের মূল্যায়ন করা হবে, কোচ হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত করা হবে তাদের। জাতীয় শিক্ষাক্রমে যেহেতু আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে ক্রীড়া শিক্ষক হিসেবে আমার এই সাবেক খেলোয়াড়রা অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সাবেক খেলোয়াড়রা যারা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যান, আমি আজকে থেকে বলবো যে আপনাদের হতাশা হওয়ার কোনো কিছু নেই, কারণ আমরা চেষ্টা করছি যাদের সরকারি চাকরির বয়সসীমা থাকবে তাদেরকে আমরা সরকারি চাকরির ভিতরেই তাদেরকে নিয়োগ প্রদান করা হবে। আর যাদের সরকারি চাকরির বয়সসীমা থাকবে না, অনেকেই রয়েছেন এখানে, অনেক সাবেক স্বনামধন্য কোচ রয়েছেন যাদের অনেক ক্যাপাসিটি রয়েছে দেশের ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন স্পোর্টসকে আরো ভালো কিছু দেওয়ার, তাদেরকে আমরা চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দান করার মাধ্যমে তাদেরকে স্থায়ীভাবে এটি কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এদিন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতারে অংশ নেন ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা। সাকিবের দেশে ফেরে নিয়ে বিসিবির কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানান সহসভাপতি ফারুক আহমেদ। দেশের ক্রিকেটের উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আলোচনার কথাও বলেন তিনি। কোথায় কোথায় কাজ করলে খুব তাড়াতাড়ি হবে, যেমন মাঠের কথা উনি উল্লেখ করেছেন যে শুধুমাত্র বিরাট স্টেডিয়াম দরকার নাই, মাঠ দরকার। এটাও কিন্তু আমরা ক্রিকেট বোর্ডে অ্যালাইন। আমরা মনে হয় যে একটা ভালো উইকেট, একটা ড্রেসিং রুম আর একটা সুন্দর মাঠ আর কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি যত তাড়াতাড়ি সম্ভব যতগুলো করা যায় ততই আমাদের আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব খেলোয়াড় আছে যারা তাদের ট্যালেন্টটা দেখাতে পারেনি তারা ওখান থেকে দেখাবে এবং আস্তে আস্তে এই সিস্টেমের মধ্যে ঢুকে যাবে। মামলার যে কাগজপত্র ওইটা জায়গা মতো দেওয়া আছে, এখন এটা গভর্নমেন্ট ডিসাইড করবে এবং অবশ্যই ওইটা মানে আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করা দরকার ওটা করে ফেলেছি আর কি। বাংলাদেশের আসন্ন পাকিস্তান সিরিজের সাফল্য প্রত্যাশা করেন বিসিবি কর্তারা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। শেষ করছি সংবাদ। শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। দেশের বিভিন্ন জায়গায় 5.4 মাত্রার ভূমিকম্প, কেন্দ্রস্থল সাতক্ষীরার আশাশুনি। ফেব্রুয়ারিতেই দেশে 10 বার ভূমিকম্প, সতর্ক সংকেত মনে করছেন বিশেষজ্ঞরা। মাধবদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নুরা গাজীপুর থেকে গ্রেফতার, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় এমপির। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে 10 মার্চ বগুড়া যাবেন প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো দাবি স্থানীয় সরকার মন্ত্রীর। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীদের। কিছু মন্ত্রীর কাঁচা কথাবার্তা অস্থিরতা তৈরি করছে, জামায়াত আমিরের মন্তব্য। একটি দল সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের রায়কে উপেক্ষা করেছে, অভিযোগ নায়েবে আমিরের। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, 274 তালেবান সদস্য নিহত, অর্ধশতাধিক পাকিস্তানি সেনা হত্যার পাশাপাশি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি কাবুলের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।